জয় শ্রী কেদার বলে আমরা কেদারনাথ সিরিজের অন্তিম বা চতুর্থ পর্বটা শুরু করছি। এই পর্বে আপনারা দেখতে পারবেন কেদারনাথে এসে কিভাবে পুজো দিয়েছিলাম, কেদারনাথে পুজোর নিয়মাবলী ও দর্শনীয় স্থানগুলো, কিভাবে আমরা ব্যাক করেছিলাম, কত সময় লেগেছিল, পরের দিন তুঙ্গনাথে গেছিলাম যেটা পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির, সেখানে কিভাবে পৌঁছেছিলাম এবং বাসে ও প্লেনে করে কিভাবে কলকাতায় এসেছিলাম তার সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা একটু বড় হবে, অনুরোধ রইল সম্পূর্ণ তথ্য জানার জন্য পুরো ভিডিওটা দেখার। প্রায় রাত্রি 3টের সময় ঠান্ডা জলে স্নান করে কেদারনাথ মন্দিরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই সময় প্রায় টেম্পারেচার ছিল 2 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা শীতকালের মতোই প্রায়। যেটা আমরা মে মাসের লাস্টের দিকে গেছিলাম, তাই ভক্তদের ভিড়ও ভালোই ছিল। আর সকাল হতে হতেই বরফে ঘেরা চারদিকে পাহাড় দেখতে পাচ্ছেন কেদারনাথ মন্দির, যার হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে এবং যা প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি হলো এই কেদারনাথ মন্দির। এই মন্দিরের যে এসেছিলাম তার পর্ব দেখার জন্য ওপরে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন আগের পর্বটি। আর ঘুরবো ফিরবো চ্যানেলে যারা নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমরা প্রায় 3 ঘন্টা লাইন দেওয়ার পরে মন্দির প্রাঙ্গণের সামনে এইখানে এসে পৌঁছেছিলাম এবং মন্দির প্রাঙ্গণের সামনে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখান থেকে পুজোর প্রসাদ ও ফুল, বেলপাতা সবকিছু আপনারা সুলভ মূল্যে কিনতে পারবেন, যেটা 100 থেকে 500 টাকার মধ্যে পড়বে। মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু একটি পার্চি বা টোকেনের দরকার হয়, আমাদের কিন্তু লাগেনি, আপনাদের লাগতেও পারে। সেটা সংগ্রহ করতে গেলে কি করে সংগ্রহ করবেন আগের ব্লগে সম্পূর্ণ তথ্য কিন্তু দেওয়া আছে। জয় শ্রী কেদার। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। মন্দিরে প্রবেশ করতে একটু ঠেলাঠেলি হলেও শান্তিপূর্ণভাবে বাবার দর্শন ও পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। 15 মিনিট লেগেছিল আমাদের পুজো দিতে। ভোর 4:30টার সময় মন্দিরের দরজা খুললেও আরতি হওয়ার কারণে 5টার পর থেকে ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয় রাত্রি 11টা পর্যন্ত। মন্দির প্রাঙ্গণে আপনারা বাবার পুজো দিয়ে বেরিয়ে আসার পরেই বাবার যে সবচেয়ে আসল ভক্ত নন্দীর কাছে আপনারা বেরিয়ে নিজেদের প্রার্থনা বলবেন। দেখতেই পাচ্ছেন আমরা প্রার্থনা করে জয় শ্রী কেদার বলে এগিয়ে পড়লাম। মন্দির চত্বর থেকে প্রায় সকাল 8টার সময় বেরিয়ে দেখলাম আমরা যেখান থেকে লাইন দিয়েছিলাম ঠিক এই জায়গা থেকে লাইন কিন্তু ফাঁকা, আর এই পেঁচানো মতো লাইনের জায়গাটুকুই শুধু লাইন দিতে হয়েছে, যেটা দিতে আপনাদের সর্বাধিক 1 ঘন্টা টাইম লাগবে। তো আপনারা এই সময় কিন্তু যেতে পারেন পুজো দিতে। আর এইটা হলো মন্দিরের পেছনের দরজা, এখান থেকে বেরাতে হয় এবং বেরিয়ে আপনারা মন্দিরের পেছন দিকে যেতে পারেন, যেখানে স্বামী শঙ্করাচার্যর মন্দিরটি আছে। আর এইটা হলো পার্বতী মন্দির। আর চারদিকে আপনারা সাধু সন্ন্যাসীর ভিড় পাবেন। এদের থেকে আপনারা তিলক লাগাতে পারেন, বিভিন্ন রুদ্রাক্ষ কিনতে পারেন, কিন্তু সাবধানে কিনবেন, বার্গেটিং করে নেবেন। অনেক রকম কিন্তু স্ক্যাম এখানে হয়। আর এইটা হলো সেই ভীমশিলা, যেটা 2013তে মন্দিরকে রক্ষা করেছিল। এই ভীমশিলার পেছনে অনেক সাধু সন্ন্যাসীরা বসে থাকে। আপনারা এই ভীমশিলা দর্শন করুন, নমস্কার করুন। সাধু সন্ন্যাসীদের অবশ্যই কিছু দক্ষিণা দিতে পারেন। অলৌকিক ও প্রকাণ্ড এই ভীমশিলা দেখে মন্দিরের পেছন দিক থেকেই আপনারা বেরিয়ে যান। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই চোরাবালি গ্লেসিয়ারের সৌন্দর্য দেখতে দেখতে 2 মিনিট হেঁটেই স্বামী শঙ্করাচার্যের মন্দিরের দিকে, যেটা আপনারা 2013 সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল। স্বামী শঙ্করাচার্য এই মন্দিরটির পুনর্নির্মাণ করেছিলেন, তাই তার সমাধিস্থল হিসাবে এইখানে তার মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। এই জায়গাটিতে কিন্তু আপনারা আধ্যাত্মিক একটি শান্তির খোঁজ পেয়ে যাবেন আসলে। আর তার ঠিক পেছনেই রয়েছে চোরাবালি গ্লেসিয়ার, যেখান থেকে 2013 সালে বন্যাটি হয়েছিল। কিন্তু ভীমশিলার জন্য মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মন্দির দেখে আপনারা বিভিন্ন জায়গায় এখানে নিরামিষ খাবারের দোকান পেয়ে যাবেন। এই জায়গাটার দিকে দেখাচ্ছি আপনাদের সোজা মন্দির,
এবং তার সামনে দিয়ে সরু জায়গাটার দিকে এগিয়ে গেলেই আমাদের ক্যাম্পটি ছিল। আমরা টেন্টে থেকেছিলাম, আগের ব্লগেই আপনাদের বলেছি কত কি টেন্টে পড়েছিল সেটা। আর আপনাদের এই টেন্টে থাকতে হলে স্ক্রিনে এই নাম্বারটি দিয়ে দিলাম, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন। টেন্ট ও ঘর দুটোই পেয়ে যাবেন। আমরা পিক টাইমে এসেছিলাম, তাই ঘর ভাড়া অনেক বেশি ছিল, এবং ঘর নিলে আপনারা বেশি জনে হলে 8-10 জন হলেই নেওয়া ভালো, নাহলে এইরকম টেন্ট নিতে পারেন যেটা আমাদের 1500 টাকা পড়েছিল। আর এই হলো টেন্টের বাথরুম, এটা ওয়েস্টার্ন ইন্ডিয়ান এবং আলাদা স্নান করার জায়গা ছিল, গরম জলের ব্যবস্থাও ছিল। দর্শন ও খাওয়া দাওয়া সেরে টেন্টে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর লাগেজ গুছিয়ে টেন্ট চেক আউট করে আমরা একেবারে মন্দিরের এই সাইডের দরজা দিয়ে সোজাসুজি এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে ভৈরব বাবা মন্দিরের দিকে রওনা দিলাম। কথায় আছে কেদারনাথ গেলে ভৈরব বাবা মন্দির কিন্তু দর্শন না করলে কেদারনাথ যাত্রা অসমাপ্ত থেকে যায়। আর এই পাহাড়ের দিকে সোজা যে রাস্তা চলে যাচ্ছে সেই দিকে যাচ্ছে ভৈরব বাবা মন্দির। কেদারনাথ মন্দির প্রাঙ্গণ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই ভৈরব বাবার মন্দির অবস্থিত, যেখানে আপনারা ট্রেকিং ছাড়া আর কোনোভাবে পৌঁছাতে পারবেন না। আর ঠিক এই জায়গায় আপনারা লঙ্গরখানা দেখতে পাচ্ছেন। এখানে দুপুরবেলা ও রাত্রিবেলা মন্দির সমিতি থেকে ফ্রিতে খাবার দেওয়া হয় ভক্তদের জন্য। একটু হেঁটেই আমরা পৌঁছে গেলাম এই ব্রিজে, যেখানে নিচ থেকে বয়ে চলেছে শ্বেতশুভ্র মন্দাকিনী নদী তার আপন গতিবেগ নিয়ে। তবে বর্ষাকালে কিন্তু এর রূপ অনেক ভয়ঙ্কর হয়, যেটা আপনারা টিভিতে দেখতে পারেন হয়তো। আর এই ভৈরব বাবার মন্দির কিন্তু কেদারনাথ মন্দিরের থেকে আরো 800 মিটার উঁচুতে অবস্থিত, তাই যারা বয়স্ক মানুষ তারা এই জায়গাটাকে অ্যাভয়েড করতে পারেন। ভান্ডারা চল রहा है, এখানেও আপনারা মন্দিরের তরফ থেকে ফ্রিতে ভান্ডারা সবাই খেতে পারেন বিনা পয়সায়। টাইমিং দেওয়া আছে, দেখে নিন টাইমিং। আর এই গেট থেকেই শুরু ভৈরব বাবা মন্দিরের ট্রেকিংয়ের রাস্তা, যেটা 1 কিলোমিটার লাগে ট্রেকিং করে, কিন্তু চড়াই অনেকটাই ট্রেকিংয়ের এই রাস্তায়। আর উপর থেকে কিন্তু কেদারনাথ মন্দিরের চারপাশের যে দৃশ্য, মেঘে ঢাকা দৃশ্য, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। খুবই অপরূপ দৃশ্য লাগে, এর জন্যই তো এখানে আসা, তাই না? আর এই উচ্চতায় কিন্তু শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, তাই আপনারা এইরকম অক্সিক্যান ক্যারি করতে পারেন, যেটা অনলাইনে বা অফলাইন মেডিকেল স্টোরে আপনারা ইজিলি পেয়ে যাবেন। মন্দির অনেক উঁচুতে ও রাস্তাটা বেশ চড়াই হওয়ায় আমরা রেস্ট নিতে নিতে আস্তে আস্তে যাচ্ছিলাম। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম কেদার ঘাটিতে প্রবেশ করার আগেই লম্বা লাইন লেগে গেছে। বেলা তখন বাজে প্রায় 11টা। আর দেখুন ওই যে মন্দির, আর এই যে সোজা চলে আসছে লাইন, আর সোজা দেখতে পাচ্ছেন আপনারা হেলিপ্যাড। এই হেলিপ্যাড থেকেই হেলিকপ্টার এসে দাঁড়িয়ে আপনারা এখান দিয়ে 1.5 কিলোমিটার পথ ঘোড়া, ডুলি বা হেঁটেও যেতে পারেন। আর বন্ধুরা, কেদারনাথ মন্দিরের দৃশ্য ও চারপাশের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, একটা লাইক দিয়ে দিন। तो तेल चढ़ा, चलिए घूमिए इधर। तू चल लेना, फिर हाँ उसको पहले ले चल। এই হলো পাথরের মধ্যে খোদাই করা ভৈরব বাবার মূর্তি, যিনি কেদারনাথকে অনেক শতবিংশ বছর আগে আপৎকালীন ব্যবহার থেকে রক্ষা করছিলেন, এবং তাকে শনিদেবের মতোই সর্ষের তেল দেওয়া হয়, যেটি আপনারা মন্দির প্রাঙ্গণে ঢোকার আগেই অনেক দোকান আছে যেখান থেকে আপনারা 100 টাকার মধ্যে এইরকম ছোট একটি সর্ষের তেলের শিশি কিনতে পেয়ে যাবেন। ভৈরব বাবা মন্দির থেকে দর্শন করার পর আমরা নিচে নেমে আসলাম। সব মিলিয়ে উঠতে ও নামতে প্রায় 1 ঘন্টার মতো টাইম লেগেছিল আমাদের। এসে এই মন্দিরে দেখতেই পাচ্ছেন এখন প্রায় 12টার দিকে এই রকম ভিড় ঠিক মন্দিরে। আর একটুখানি হাঁটার পরই আপনারা এই শিব পার্বতীর একটি মিলনস্থলের মন্দির পেয়ে যাবেন, যেখানে আপনারা ওং নমঃ শিবায় 3 বার যদি বলেন জলের মধ্য থেকে বুদবুদি ছাড়ে। এটা কিন্তু একটা আশ্চর্যকর ব্যাপার। হ্যাঁ, ওং নমঃ শিবায় বললেই কিন্তু ছাড়বে, তাছাড়া অন্য কিছু বললে ছাড়বে না। তবে ভক্তি শ্রদ্ধা অবশ্যই আপনার মনে থাকতে হবে।
আগের ভিডিওতে আমরা বলেছিলাম ওয়েদার ভালো থাকলে সবসময় কিন্তু হেলিকপ্টার চলা আসা করতে পারে, ওয়েদার খারাপ থাকলে কিন্তু কোনো হেলিকপ্টারই চলা আসা করতে পারে না। দেখুন, এটা হলো আপনাদের সামনে দিয়ে দেখাচ্ছি হেলিপ্যাড থেকে হেলিকপ্টার উড়ে বেরিয়ে গেল। হেলিকপ্টারে যাত্রা করতে গেলে আপনাদের অনলাইনে আগে থেকে স্লট বুক করে আসতে হবে। আর এই হলো কেদারনাথ ঘাটির চারপাশের শৌচাগার বা টয়লেটও বলতে পারেন, যেটা আপনারা ঢুকতেই যে টেন্টগুলো পাবেন এই চারপাশে দেখতে পাচ্ছেন, সেই টেন্টগুলো এই পাবলিক যে গভর্নমেন্ট দিয়ে করে দেওয়া টয়লেট সেটাই ব্যবহার করতে দেয়। তো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। আর দেখতে পাচ্ছেন 13.5 কিলোমিটার গৌরীকুণ্ড। দেখুন, একজন বাঘ নিয়ে চলে এসছে কেদারনাথে। শর্টকাট, নামতে কোনো কষ্ট নেই, ইজিলি নিতে পারেন। প্রায় 3 কিলোমিটার কেদারনাথ মন্দির থেকে হেঁটে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই এক জায়গায় রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখানে জানেনই পাহাড়ে ম্যাগি হলো সবচেয়ে কম দামে, 50 টাকা এক প্লেট ম্যাগি পাওয়া যায়। আর এই হলো নামার দৃশ্য। আর এরা দাঁড়িয়ে আছে, ঘোড়ায় নামতে গিয়ে খুবই কষ্ট এবং প্রবলেম হচ্ছিল, তার জন্য এদেরকে বলছে একবার ঘোড়া নেমে গেলে আর একদম গৌরীকুণ্ডে গিয়ে নামতে পারবেন, এখান দিয়ে এরকম ছাড়া যাবে না ঘোড়া। যাওয়ার তুলনায় আসার সময় কিন্তু ঘোড়া পালকি ডুলির রেট কিন্তু অনেকটাই কম থাকে, বার্গেটিং করে নিতে হবে। পালকি ডুলি ধরে রাখুন 5 থেকে 6 হাজার টাকা, ঘোড়া ধরে রাখুন 2 থেকে 3 হাজার টাকা। তবে আসার সময় ঘোড়া করে আসা কিন্তু প্রচণ্ড রিস্কি। আর চারদিকে দেখতে পাচ্ছেন দুটি পাহাড়ের মাঝখান থেকে মন্দাকিনী নদী বয়ে চলেছে, আর মাঝে মধ্যেই ছোটখাটো ব্রিজ যেগুলি কানেক্ট করছে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে। এটা হলো রামবাড়া সামনের ব্রিজ, যেটা হলো যাওয়ার সময় আমরা গেছিলাম। ঘড়িতে তখন বাজে প্রায় 4টে, আমরা প্রায় হাফ রাস্তা অতিক্রম করে ফেলেছিলাম। আর এই যে পাহাড়ের দুটো খাদ, তার নিচে যে গভীর জায়গাটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই প্রকৃতির টানেই তো আমরা কেদারনাথের নাম হয়েছে, এতটাই সমৃদ্ধ হয়েছে এবং আকাশ পাহাড়কে ছুঁয়ে ফেলেছে। আর এই ব্রিজ হলো যেটা নতুন ব্রিজ, নতুন রাস্তা, সেটাকে কানেক্ট করছে রামবাড়ার অনেকটা আগে, ভীমবালির পরেই এই ব্রিজটা কানেক্ট করছে নতুন রাস্তাকে। আর এই ব্রিজ থেকেই কিন্তু ঘোড়ারাও অনেক বেশি চলাচল করে। আর আমরা অনেকটা লেট করে বেরিয়েছিলাম কেদারনাথ মন্দির থেকে, তাই জন্য আমাদের প্রায় হাফ রাস্তা আসতেই সন্ধে বা বিকেল হয়ে গেছিল। আর আপনারা যদি আসার সময় একটু সকাল সকাল বেরান তাহলে সন্ধ্যাবেলার মধ্যেই আপনারা গৌরীকুণ্ড পৌঁছে যাবেন। আর আমরা ভীমবালি চলে এসেছি। এখানে আপনারা মেডিকেল রিলিফ পোস্টও পেয়ে যাবেন, যেখানে আপনারা চিকিৎসা করাতে পারেন। এখান থেকে গৌরীকুণ্ড 5 কিলোমিটার ট্রেকিং করাটা প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। আর আমরা ভেবেছিলাম হয়তো যাওয়ার সময় 12 থেকে 13 ঘন্টা লাগলেও আসার সময় একটু কম সময় লাগবে, কিন্তু না, আসার সময় কিন্তু পায়ে পেশিতে ভালোই চোট পড়ে, যেহেতু নিচে নামতে হয়, সেই জন্য আসতেও কিন্তু অনেকটাই বেশ সময় লাগে। পালকি ডুলি যারা করবেন ঘোড়া, তারা কিন্তু গৌরীকুণ্ড গেটেই তাদেরকে নামিয়ে দেবে, সেখান থেকে তারা মিট করতে পারেন। রাত তখন বাজে প্রায় 8টা, আমরা গৌরীকুণ্ড গেটে চলে এসেছি। গৌরীকুণ্ডের থেকে হোটেলের দূরত্ব প্রায় আমাদের 3 কিলোমিটার। এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এর শরীর খারাপ হয়ে গেছিল, রাস্তায় ডুলি থেকে তুলে দিয়েছিল, বমি করছিল অনবরত। আর এখন দেখুন বসে আছে, ওষুধও খাওয়াচ্ছে। তাই বাচ্চাদের যারা নিয়ে আসছেন খুব সাবধান। গৌরীকুণ্ড গেট থেকে প্রায় 500 মিটারের মতো হেঁটে তারপরে গৌরীকুণ্ডের যে শেয়ার ক্যাব ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখানে আপনাদের লাইন এরকম পড়েছে। সন্ধ্যাবেলা যতই হবে লাইনের পরিমাণও কিন্তু তত বাড়তে থাকে, তাই আপনারা তাড়াতাড়ি চলে আসলে লাইনটা পাবেন না। এই রকম ঠিক লাইন পড়েছিল। 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা শেয়ার ক্যাব পেয়েছিলাম। এখানে কিন্তু শুধুমাত্র এই শেয়ার ক্যাবই চলাচল করে, যা মাথাপিছু 50 টাকা করে নিয়ে থাকে সোনপ্রয়াগ যাওয়ার জন্য। চলে এসেছি সোনপ্রয়াগ, সেই ব্রিজ। বাবার কাঁধে বাচ্চাটা যাচ্ছে। বন্ধুরা, আমরা হোটেলে এসে পৌঁছালাম প্রায় তখন রাত্রি 10:30 বাজে। রাত হয়ে গেছিল অনেক, কারণ আমার ওয়াইফের শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আর সোনপ্রয়াগ থেকে যে প্রাইভেট গাড়িগুলো যায় সেগুলো মারাত্মক ভাড়া চায়। এই 1 কিলোমিটার যাওয়ার জন্য 1000 বা 2000 টাকা চায়, সেটা অসম্ভব দেওয়া। আর আমাদের একটা অন্য রুম দিয়েছিল, আগের ব্লগে যেটা রুমটা দেখেছিলেন সেই রুমটা না। গুড মর্নিং, আরও একটি নতুন সকালে আমরা বেরিয়ে পড়েছি তুঙ্গনাথের উদ্দেশ্যে।
আমরা সীতাপুরে হোটেল নিয়েছিলাম। সীতাপুরের ঠিক হোটেলের নিচেই আমাদের বাস স্ট্যান্ড ছিল। সেখান থেকে সব প্রাইভেট শেয়ার সব গাড়ি ছাড়ে। আপনারা শেয়ারিং কার করেও যেতে পারেন। জনপ্রতি 500 টাকা করে তুঙ্গনাথ যেতে পড়বে, তবে ব্রেক জার্নি করতে হবে। তবে আমরা প্রাইভেট গাড়ি বুকিং করেই রওনা দিয়েছিলাম। যাদের সঙ্গে সোনপ্রয়াগ গেছিলাম ঠিক তাদের সঙ্গেই আমরা একসঙ্গে প্রাইভেট গাড়ি বুকিং করেছিলাম। আমরা ব্রেকফাস্ট সকালবেলা স্নান করে বেরিয়ে পড়েছিলাম। আর এই হলো গুপ্তকাশী, যেখান থেকে আপনারা ব্রেক জার্নি করে তুঙ্গনাথ যেতে পারেন। সোনপ্রয়াগ বা সীতাপুর থেকে শেয়ার ক্যাব করে আপনারা আসতে পারেন গুপ্তকাশী, যার প্রাইস পড়বে 300 টাকা। আর হলো গুপ্তকাশী থেকে তুঙ্গনাথ যেতে 200 টাকা। এমনিতেই আমাদের সকালবেলা ক্যাব ঠিক করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় বেড়াতে 9টা বেজে গেছিলো। তারপরে দেখছি এখানে রাস্তার কাজ হচ্ছে, এখানেও 15 থেকে 20 মিনিট সময় নিল। তারপর আমরা এসে পৌঁছালাম তুঙ্গনাথ। এই দেখতে পাচ্ছেন গেট তুঙ্গনাথের। প্রায় 1টা বেজে গেছিলো আমাদের তুঙ্গনাথে পৌঁছাতে। আর এই হলো তুঙ্গনাথের গেটের দিকে আমরা ট্রেকিং স্টার্ট করব। কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমরা, হালকা খেয়ে আমরা ট্রেকিং স্টার্ট করব বলে গেটের দিকে অগ্রসর হতে রাখলাম। আপনাদের বলে রাখি, তুঙ্গনাথ গাড়ল হিমালয়ের চামোলি ডিস্ট্রিক্টে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির, যার উচ্চতা প্রায় 12,000 ফিট। আর এই দেখুন ঘোড়া দাঁড়িয়ে আছে। এই 4 কিলোমিটার ট্রেক করার জন্য আপনারা ঘোড়ারও সাহায্য নিতে পারেন। পালকি ডুলি পাওয়া যায়, খুব লিমিটেড। কিছুটা হাঁটার পর আপনারা এই রকম ম্যাপ দেখতে পেয়ে যাবেন, যেটা আপনার চোপটা ভ্যালির তুঙ্গনাথ মন্দিরে যাওয়ার জন্য রয়েছে। এবং এখানে কি কি দেখা যাবে, বিভিন্ন জীবজন্তু ও বিভিন্ন গাছগাছালি, ফ্লোরা ফোনা, এইসবগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এই হলো সবুজে ঘেরা তুঙ্গনাথের ছোট্ট রাস্তা, এবং রাস্তাটা কিন্তু বেশ চড়াই, যেখানে আপনারা হাঁটতে গিয়ে অনেকটাই শ্বাস ফুলবে। তুঙ্গনাথ মন্দির দর্শন করতে হলে প্রায় কেদারনাথের মতোই এর দরজা অক্ষয় তৃতীয়ার 1 দিন পর খোলে এবং ভাইফোঁটার 2 দিন পর বন্ধ হয়ে যায়। তবে প্রচুর নেচার প্রেমীরা আছে যারা আপনারা উইন্টারের সময়ও কিন্তু তুঙ্গনাথ বেড়াতে আসেন, কারণ এই সময় এই যে ভ্যালি দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ, সেই ভ্যালি কিন্তু সাদা বরফের চাদরে ঢেকে যায়। তাই উইন্টারের সময় কিন্তু তুঙ্গনাথ যেতে পারেন আপনারা, কিন্তু মন্দিরের দরজা কিন্তু খোলা পাবেন না। আর এই সময় আসলে আপনারা দেখতে পারবেন এরকম সবুজ বিস্তৃত তৃণভূমি, মাঠে চারণ করছে বিভিন্ন গৃহপালিত পশু। অপরূপ এই মনোমুগ্ধকর ভ্যালিটি আপনার নজর কিন্তু কাড়বেই। আর এখানে যদি আপনারা যান তাহলে কিন্তু অবশ্যই ট্রেকিং শু আর কিছু শীতের পোশাক এবং অবশ্যই রেনকোট ক্যারি করবেন, কারণ অনেকটা হাইটে হওয়ায় যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়। আর কি সুন্দর ফুলের দেখুন ভ্যালিটা, জাস্ট একে আপনি ভ্যালি অফ ফ্লাওয়ারও কিন্তু বলতে পারেন। আর এইরকম ছোটোখাটো কয়েকটা দোকান আপনারা পেয়ে যাবেন, যেখানে খাওয়ার কিছু অল্প সমগ্র সামগ্রী থাকে। ফার্স্ট হল্ট বলতে পারেন ঘোড়াদের, এটাই ফার্স্ট হল্টের পর আবার অনেকটা চড়তে হবে। ভিউটা কিন্তু সুপার এখান থেকে, অসাম ভিউ। আর দেখুন এখানে লেখা আছে নো প্লাস্টিক জোন। আপনাদের কাছে একটাই অনুরোধ, পাহাড়ে ঘুরতে যান, প্রকৃতিকে ভালোবাসুন, মুক্ত অক্সিজেন নিন, কিন্তু প্লিজ কোনো জায়গায় প্লাস্টিক বা ওয়েস্টেজ কোনো খাবার এরকমভাবে ঠিক ছড়িয়ে রেখেছে, দেখুন কি বাজে লাগছে দেখতে। পাহাড়কে নোংরা করবেন না, যে গ্রিনারিজ এই সৌন্দর্য বজায় রাখুন। যেটা আপনারা খাচ্ছেন ব্যাগে ঢুকিয়ে রাখুন, একটা ব্যাগ ক্যারি করুন, আর কোনো জায়গায় এখানে সেখানে ফেলবেন না। ট্রেকিংয়ে আমরা আগেই বলেছি অনেকটা লেট করে বেরিয়েছি, প্রায় দুপুরের পরে। আর এই ট্রেকিংটা সম্পূর্ণ উঠতে ও নামতে প্রায় 5 থেকে 6 ঘন্টা টাইম লাগে, যদি আপনারা নর্মাল ট্রেকার হন তাহলে, যেটা আপনারা কিছু হল্ট দিয়ে অতি সহজেই উঠতে পারবেন, মাত্র 4 কিলোমিটার আগেই বলেছি। তবে আমি বলবো যে কেদারনাথের পরের দিনই তুঙ্গনাথ আমাদের মতো রাখবেন না, একদিন হল্ট নিয়ে রাখুন, এখানে আপনার সুবিধা হবে যদি আপনারা কেদারনাথ থেকে ট্রেকিং করে আসেন তাহলে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলটা ফুটেছে। এই রকম বিভিন্ন রকমের অজানা নাম না জানা ফুল আপনারা দেখতে পাবেন। আর এই সুন্দর ল্যান্ডস্কেপ আর এই ছোট ছোট মন্দির টাইপের জায়গাগুলো, যেখানে আপনি একাকী বসে কিছুক্ষণ আরামসে টাইম কাটাতে পারবেন। তাই টাইম হাতে নিয়ে আসুন, সকালবেলায় আসুন এবং সন্ধেবেলার মধ্যে ফিরে যান। তবে আমাদের হাতে সময় কম থাকায় আমরা খুব কম হল্ট নিয়ে তাড়াতাড়ি ওপরে উঠেছিলাম। আমাদের 2.5 ঘন্টা লেগেছিল তুঙ্গনাথ মন্দিরে পৌঁছানোর জন্য। আর যতই সন্ধে হচ্ছিল চারদিকে মেঘ যেন এসে
চারদিকটা ঢেকে যাচ্ছিল। তবে তারও কিন্তু একটা অপরূপ সৌন্দর্য আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। মন্দিরের সামনে এসে যখন মন্দিরটা দেখতে পাবেন তখন এই যে স্লোপটা দেখা যাচ্ছে, রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এইটা হলো শর্টকাট, যেটা মন্দিরের সামনে সামনে চলে যাবে। আপনাদের দেখাচ্ছি, এই যে এটা শর্টকাট। আর এই যে মন্দির, উপরে চূড়াটা দেখা যাচ্ছে, এই যে মন্দির। আর এই দেখুন, এখান দিয়ে মাত্র 1 কিলোমিটার চন্দ্রশিলা, যেটা আপনারা যেতে পারেন। আমাদের সময় ছিল না তাই আমরা যেতে পারিনি। জয় বাবা তুঙ্গনাথের জয়। আর এই আমরা চলে এসেছি মন্দিরের এন্ট্রি গেটের সামনে। আর এই মন্দিরের মাহাত্ম্য হচ্ছে, পাণ্ডবরা যখন পাপ করে দর্শন চেয়েছিল শিব ঠাকুরের, তখন এখানে ভগবান শিব তার বাহুর দর্শন দিয়েছিল। তাই পঞ্চকেদারের মধ্যে একটি কেদার হচ্ছে এই তুঙ্গনাথ মন্দির। মন্দিরটি ভোর 6টার সময় খোলে এবং বন্ধ হয় সন্ধে 8টার সময়। তুঙ্গনাথ মন্দিরের চত্বর কিন্তু অনেকটাই ফাঁকা থাকে কেদারনাথ মন্দিরের তুলনায়। এখানে কিন্তু অনেক দর্শনার্থীদের ভিড় হয় না, তাই আমাদের মন্দির দর্শন করতে মাত্র আধ ঘন্টা সময় লেগেছিল, যেটা সহজেই মন্দির দর্শন এবং পুজো কিন্তু খুব শান্তিপূর্ণ ও ভালোভাবে দিয়েছিলাম। দর্শন সেরে এখানে বেড়াতে যাব, তখনই দেখলাম চারিদিকটা অন্ধকার হয়ে বৃষ্টি ঝমঝম করে নেমে পড়ল। এ আর এক বিপদ, এমনিতেই লেট হয়ে গেছিল, সন্ধ্যা হয়ে আসছে, আর তারপরে আবার এই বৃষ্টি। রেনকোটও আনিনি, ফেলে রেখে এসেছিলাম, তাই কিছু না ঠিক করে ঘোড়া করে নিলাম। আমার ওয়াইফকে তো দেখতেই পাচ্ছেন, ঘোড়ায় প্রচণ্ড ভয় পাচ্ছিল। আর তখনই একটা ভুল ডিসিশনের জন্য ঘটল সর্বনাশ। সব এদিক থেকে ওদিক হয়ে গেল। যথেষ্টই ভালো প্রকৃতি হোক, এই রাস্তায় কিন্তু ভেবেছিলাম, আশা করেছিলাম ভালোভাবে নেমে যাব, কিন্তু আলটিমেট সেটা হলো না। ঘোড়াওয়ালাকে 500 টাকা নিলেও বারবার করে বলে দিয়েছিলাম যাতে আমাকে ছেড়ে সে আমার ওয়াইফকে বেশি নজর রাখে। তাই দেখতেই পাচ্ছেন আমি একাই প্রায় ঘোড়া নিয়ে ছুটছি, আর আমার ওয়াইফের ঘোড়ার দড়িটা ওই যে ঘোড়াওয়ালাটা সে ধরেছিল। কিন্তু রাস্তায় বৃষ্টি ও হালকা হালকা ওস টাইপের পড়ছিল, তাই জন্য ঘোড়ার পা স্লিপ কেটে গেছিল। ওর জন্য আমার ওয়াইফ পড়ে গেছিল, পড়ে গিয়ে তার মাথায় চোট এবং হাতে লেগেছিল, যেখানে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। এখানে সেরকম মেডিকেল ফ্যাসিলিটি না দেওয়ায় কোনোভাবে হসপিটালে নিয়ে এসেছিলাম আমরা। আরেকটি নতুন সকালে আপনাদের স্বাগত। কালকের দিনটা খুবই মারাত্মক গেছিল আমার, যথেষ্ট টেনশনের মধ্যে দিয়েছিলাম। তুঙ্গনাথে সেরকমভাবে হেল্প বা মেডিকেল ফ্যাসিলিটি বলতে কিছুই থাকে না, তাই সেখানকার দর্শনার্থীরা আমাকে যথেষ্ট হেল্প করেছিল। হেল্প করে একটা হসপিটালে নিয়ে গেছিলাম। আমার ওয়াইফের হাতের বোন ভেঙে গেছিল, যেটা ওখানে ট্রিটমেন্ট করা অসম্ভব ছিল। তাই ঠিক না করে কিছুটা প্রাইমারি চিকিৎসা করে আমরা ঠিক করেছিলাম, যেহেতু আমার প্ল্যানের টিকিট কাটা ছিল, সেহেতু আমরা কলকাতায় নিয়ে আসবো বলে ঠিক করেছিলাম। ওখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটি গোপেশ্বর নামক জায়গায় হসপিটালে নিয়ে গেছিলাম। আর আমার সঙ্গসাথীরা গেছিল বদ্রীনাথ ঘুরতে, আমাদের আফসোস যাওয়া হয়নি। সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি হরিদ্বার যাওয়ার উদ্দেশ্যে। কারণ এইটা হলো এই ব্লগের 8ম দিন। 7ম দিনটা যেহেতু ওয়াইফের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই সেই দিনটা হসপিটালে যাওয়া আসা করেই কেটে গেছিল। তাই আমরা পরের দিন ভোর 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম গুপ্তকাশী থেকে হরিদ্বার যাওয়ার উদ্দেশ্যে, প্রায় 200 কিলোমিটার। যেই গাড়ি করে তুঙ্গনাথ গেছিলাম সেই গাড়ি করেই আমরা কিন্তু হরিদ্বার গেছিলাম। গাড়ির চাকা ছুটে চললো দুপাশে সবুজ গাছগাছের মাঝখানে রাস্তা দিয়ে। আর গাড়িওয়ালাটা কিন্তু খুবই ভালো ছিল, যার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এই যে এই দুটো রঙের নদীর সঙ্গম আপনারা দেখতে পাচ্ছেন বা মিলনস্থল দেখতে পাচ্ছেন, সেটাকে কিন্তু দেবপ্রয়াগ বলে। এই দুটি নদী, যেটা হলো অলোকনন্দা ও ভাগীরথী, দুটি মিলেই কিন্তু মা গঙ্গার সৃষ্টি হয়েছে। আর এখান থেকে ঋষিকেশ মাত্র 65 কিলোমিটার। ঋষিকেশ থেকে কিছুটা পরেই হলো হরিদ্বার। আর এই যে সুন্দর রাস্তা, পাহাড়ি আঁকাবাঁকা এবং মনোরম দৃশ্য দেখতে দেখতে মনের মধ্যে বিষাদ কোনো জায়গায় লুকিয়েই ছুটে চলেছিলাম হরিদ্বারের দিকে। আর এই হলো ঋষিকেশের ফেমাস মন্দির, এটা আপনারা দর্শন করতে পারেন। আর এখানে কিন্তু রাফটিংও হয় ঋষিকেশে, যা আমাদের ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ফেমাস। এখানে সবচেয়ে ভালো রাফটিং আপনারা করতে পারবেন।
আমার আগের ব্লগগুলো যদি কেদারনাথ সিরিজে দেখে থাকেন তাহলে প্রথম হরিদ্বারে এসে কিন্তু আমরা যেই রুমটাতে এবং যেই হোটেলটাতে উঠেছিলাম ঠিক সেই রুম আর সেই হোটেলেই আমরা উঠেছিলাম আবার গিয়ে, কারণ এটা আমাদের প্ল্যানিংয়ের বাইরে ছিল। আমাদের এটা ডিরেক্ট দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একদিন অতিরিক্ত হয়ে যাওয়ায় আমরা হরিদ্বারে স্টে করেছিলাম এবং গিয়ে এরকম লাঞ্চ করে নিয়েছিলাম। আমাদের ফ্লাইট পরের দিন থাকায় আমরা হরিদ্বারে স্টে করে আবার গঙ্গা দর্শন করে নিয়েছিলাম এবং হোটেলে বসে ওয়াইফের মেডিকেল ফেসিলিটিস অ্যাভেল করে নিয়েছিলাম, যেমন হুইল চেয়ার এবং ওয়েব চেকিং অনলাইনে করে নিয়েছিলাম। তাছাড়া লাইনে যাতে বেশিক্ষণ না দাঁড়াতে হয় সেই ফেসিলিটিও আমরা মেল করে অ্যাভেল করে নিয়েছিলাম। আপনারাও কিন্তু এরকম বিপদে পড়লে মেডিকেল ফেসিলিটিস অ্যাভেল করতে পারে। সেদিনকে বিকেল 5টার পরে আমাদের এসি স্লিপার বাস বুকিং করা ছিল, যেটা আমি অনলাইন বুকিং করে নিয়েছিলাম। স্লিপার বাস, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাসটা। স্লিপার বাসে জার্নি করলে অনেকটাই আপনার কমফোর্ট ফিল হবে এবং জার্নি অনেক কম হয়। আসুন দেখি স্লিপার বাসের ভেতরটা কেমন ছিল। আমরা যে বাসটা বুক করেছিলাম সেই জিনিসটা আপনারা বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে বুক করতে পারেন। আর এই রকম ছিল তার ইন্টেরিয়ার ডেকোরেশন, চারদিকে পর্দা দেওয়া, স্লিপার সিট আর দুটো করে বালিশ ছিল, আর বেডটাও খুব সফট অ্যান্ড কোজি ছিল, আর কম্বল দিয়েছিল দুটো করে। ওপরে দুজন থাকার জায়গা আছে আর নিচেও কিন্তু দুজন থাকার জায়গা আছে, আর এই সাইডে মানে ডান দিকে আমার একজন একজন করে থাকার জায়গা আছে। এই বাসটি আমরা বুক করেছিলাম হরিদ্বার থেকে। হরিদ্বারের যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে এইটা একদম আমরা দিল্লির কাশ্মীরি গেট পর্যন্ত বুক করেছিলাম। আর এই দেখুন দুদিকে দুটো এসির জায়গা আছে যেখান থেকে আপনারা ঠান্ডা হাওয়া পাবেন। ইউএসবি পোর্ট আছে, মোবাইল চার্জ দিতে পারবেন আপনারা। আর এখানে লাগেজ রাখার জায়গাও আছে কোনো হ্যান্ড লাগেজ থাকলে। প্রায় 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম দিল্লি। আমাদের খরচা পড়েছিল জনপ্রতি 1000 টাকা করে। আর সেদিনকেই আমরা 5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম দিল্লি। রাত্রিবেলা পৌঁছাতে তারপর আমরা সেখান থেকে অনলাইন ক্যাব করে নিয়েছিলাম। সেই ক্যাবে করে আমরা পৌঁছাবো দিল্লির এয়ারপোর্টে। দিল্লি কাশ্মীরি গেট থেকে আমাদের ক্যাব রওনা দিয়ে দিল। যেতে সময় লাগবে মাত্র আধ ঘন্টা থেকে 45 মিনিট। রাত্রিবেলায় 10টার পরে হওয়ায় খুব একটা টাইম লাগেনি এয়ারপোর্টে পৌঁছানোর জন্য। এদিকে দিল্লির রাস্তায় জ্যাম থাকলেও সেই সময় খুব একটা জ্যাম ছিল না। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি বন্ধুরা, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা ডোমেস্টিকে চেক ইন করবো। বন্ধুরা আমি এয়ারপোর্টের সামনে চলে এসেছি। গেট নাম্বার 1 to 8 এখানেই হবে এবং আমাদের ফ্লাইট কিন্তু ছিল পরের দিন সকাল 6:30টার সময়। তো আমাদের এয়ারপোর্টের সারা রাত্রি থাকতে হবে, তাই জন্য আমরা ঠিক করেছিলাম খাবার দাবার খেয়েই একেবারে এয়ারপোর্টে রওনা দেব। তো আমরা গেট নাম্বার 3 দিকে যেতে থাকলাম। এখান দিয়ে এন্টার করে আমরা এয়ারপোর্টে ঢুকবো। একাই আমাকে দেখতে পাচ্ছেন সব লাগেজগুলো সামলাতে হচ্ছিল, কারণ ওয়াইফের তো হাত ভাঙা। যাই হোক আমাকে সে তাও সাহায্য করছিল অনেকটাই। আর আমরা পৌঁছে গেলাম গেটের দিকে। আমাকে বেশিক্ষণ লাইন দিতে হলো না, পুলিশ অফিসার বেশি লাইন না দিয়ে আমাকে তাড়াতাড়ি ঢুকিয়ে দিল, যেহেতু আমার ওয়াইফের এরকম ব্যাপার ছিল। আর আপনারা এয়ারপোর্টের গেট দিয়ে প্রবেশ করার পর ঠিক এইরকম ফ্লাইট চেক ইন ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, যেখানে কখন কোন সময় কোন ফ্লাইট আছে সেটার সব কিছু ডিটেলস দেওয়া থাকে। আর এই রকম ওয়েব চেকিংয়ের জন্য আপনারা কম্পিউটারাইজ পেয়ে যাবেন, যেখানে আপনারা সহজে ওয়েব চেক ইন করে নিতে পারেন নিজে থেকে। তাছাড়াও কিন্তু এইসব কাউন্টারগুলিতে আপনারা ওয়েব চেক ইন করতে পারেন। আর আমি আগেই বলেছি আমি অনলাইন ওয়েব চেক ইন করে নিয়েছিলাম, তাই জন্য আমাকে ওয়েব চেক ইন স্কিপ করে ডাইরেক্ট ব্যাগেজ কাউন্টারে চলে গেছিলাম, যেখানে দেখতেই পাচ্ছেন কত লাগেজ নিয়ে ব্যাগে দাঁড়িয়ে আছি। এবং এয়ারপোর্টে কিন্তু আমাকে যে ভিস্তারার দাদাটা ছিল সে কিন্তু খুব হেল্প করেছিল, এবং কারণ সে কলকাতা থেকেই বিলংস করে, বেহালা থেকে, তাই আমাকে অনেকটাই হেল্প করেছিল। আর তারপরে সেই প্রধান ব্যাপারটা সিকিউরিটি চেকের পরেই আমরা চলে আসলাম এয়ারপোর্ট লঞ্চের সামনে। এয়ারপোর্ট লঞ্চের চারিদিকটা, দিল্লি এয়ারপোর্ট লঞ্চ কিন্তু অনেকটাই বড়, অনেকটাই খোলামেলা এবং সব রকমের ফেসিলিটিস আপনি এখানে পেয়ে যাবেন। এবং এয়ারপোর্টের লঞ্চে এসে একবার নিজের ক্রেডিট কার্ড দিয়ে আপনারা ট্রাই করতে পারেন কি ফ্রি লঞ্চ এক্সেস ডিনার বা লাঞ্চ যে কোনো কিছু আপনারা পেয়ে যেতে পারেন, যদি আপনার কার্ডে সেটা থাকে তাহলে। আর এখানে স্মোকিং এরিয়াও আছে। যথারীতি আমার কিন্তু হলো না, প্রত্যেকবারের মতো এবারও ক্যান্সেলই হয়ে গেল।
কোনো ফ্রি লঞ্চ এক্সেস পেলাম না। কেএফসি, ম্যাকডোনাল্ডস, ডমিনোস এইসবের অপশানও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, তবে বাইরের থেকে কিন্তু এখানে অনেকটাই এক্সপেন্সিভ। যথারীতি আমরা রাতের ডিনার শেষ করে যেখান থেকে আমাদের ফ্লাইট ছাড়বে সেখানে রেস্ট এরিয়ায় গিয়ে আমরা এখানে রেস্ট নিতে থাকলাম। এই রেস্ট এরিয়ায় কিন্তু আপনারা চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন, তাছাড়া ক্লিন ওয়াশরুম ও আপনারা ফ্রি ওয়াটার সার্ভিসও পাবেন। আর এখানে আপনারা স্লিপিং চেয়ারও পেয়ে যাবেন, যেখানে আপনারা বসে অনেকক্ষণ রেস্ট নিতে পারবেন। দেখুন সকাল হতে চলেছে, চারিদিকটা ভোরের আলোয় ফুটে উঠেছে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যানাউন্সমেন্টও কিন্তু স্টার্টিং হয়ে গেছে। আমার প্রধানত ভিস্তারা ফ্লাইটটা খুবই ভালো লাগে। আপনাদের কোন ফ্লাইট ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানান, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমরা এবার ফ্লাইটে উঠে বাড়ি যাওয়ার পালা। একটু আনন্দ হচ্ছিল মনে, কারণ যথেষ্ট কষ্টের মধ্যে দিয়ে কয়েকদিন গেছিলাম এবং আমার থেকেও বেশি কষ্ট আমার ওয়াইফের হচ্ছিল। সে বাড়ি যেতে পারলে অনেকটাই ভালো হতো। যাই হোক, এই জায়গাটা দিয়ে আমার হাঁটতে খুবই ভালো লাগে। হ্যাঁ, আমার ওয়াইফ কোনো হুইল চেয়ার অ্যাভেল করেনি, ফেসিলিটিস ছিল, তারা রিকোয়েস্টও করেছিল, বাট আমার ওয়াইফ ডিসএগ্রি করে দিয়েছিল। যাই হোক, আমরা প্লেনের মধ্যে প্রবেশ করছি। ফ্লাইট ফেয়ার পড়েছিল আমাদের 5,000 টাকা করে পার পার্সন, যেটা আমরা 1 মাস আগে দিয়ে কেটেছিলাম। सज्जनों, आप सभी से निवेदन है कि साथ लाए हुए सामान को ऊपरी सामान कक्ष में या सामने वाली कुर्सी के नीचे रख दे और अपने निर्धारित स्थान पर बैठ जाए। किसी भी प्रकार की सहायता के लिए हमारे कैबिन क्रू से संपर्क करें। धन्यवाद। लेडीज एंड जेंटलमैन, কথায় আছে, যা হয় ভালোর জন্যই হয়। দেখা যাক, ভগবানের যা কৃপা তাই হবে। আর ট্রেনের টিকিট কাটা থাকলে অনেক কষ্ট হতো, ভাগ্যিস ফ্লাইটের টিকিটটা কাটা ছিল। আর যারা এখনো ফ্লাইটে চড়েননি বা চড়েছেন টয়লেট ইউজ করেননি অনেকেই আছেন, তো তাদের জন্য টয়লেট কীভাবে ব্যবহার করবেন তার पेटी खोलने के लिए फ्लैप उठाएं और इस तरह अलग कर लें। कैबिन में हवा का दबाव कम हो जाने पर यह नकाब अपने आप नीचे आ जाएंगे। দিল্লিতে আমাদের দিল্লিকে এই কেদারনাথ পর্বের এন্ড করতে আমরা উড়ান দিয়ে দিলাম কলকাতার উদ্দেশ্যে। আর দিল্লি থেকে কলকাতা পৌঁছাতে মাত্র সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আর এই বিস্তারেতে কিন্তু আমাদের মিল অ্যাড করা ছিল, ননভেজ মিল ছিল আমাদের। সঙ্গে সঙ্গে একটা জলের বোতল ওরা দিয়ে দেবে আপনাকে, তারপরে আপনাদের একটা মিল দেবে এবং তারপরে চলে আসবে কফি বা টি, যেটা আপনি খাবেন সেটা আপনার প্রেফার করবেন সেটাও চলে আসে। আর এই মেঘের মধ্যে দিয়ে যখন প্লেনটা যায়, উফ, আমার কিন্তু অসাধারণ লাগে। আর এখন আমরা ল্যান্ডিং করব কলকাতায়। 1.5 ঘন্টা সময় নিয়ে আমাদের যথাযথ সময় বিমান কলকাতায় এসে পৌঁছালো। আর এখন কিন্তু কোনো এয়ার টার্বুলেন্সের সম্মুখীন আমাদের হতে হয়নি। যারা হিমাচলের ব্লগ দেখেছিলে তারা হয়তো দেখতে পারতেন আমরা একটা এয়ার টার্বুলেন্সের সম্মুখীন হয়েছিলাম হিমাচল পর্বে। কলকাতা বিমানবন্দরে আমরা প্রবেশ করলাম এবং আমরা যথারীতি ব্যাগেজ কাউন্টারের দিকে এগাতে থাকলাম। বিমানবন্দরে প্রবেশ করার পরই আপনাদের প্রধান লক্ষ্য থাকবে ব্যাগেজ কালেক্ট করা, যেটা আপনাদের একের পর এক টিকিটের সিরিয়াল অনুযায়ী আসতে থাকে। ব্যাগেজ নেওয়ার পর ট্রলি ব্যাগেজের মধ্যে তুলে আমরা এক্সিট গেট থেকে কলকাতা বিমানবন্দরের বাইরে পৌঁছে গেলাম। এয়ারপোর্টের বাইরে বেরানোর পর আমাদের ক্যাব করতে হবে। এখানে বিভিন্ন রকম ওলা উবেরের কাউন্টার পেয়ে যাবেন, তাছাড়া মোবাইল অ্যাপ তো আছেই করার জন্য। আর এই সময় কিন্তু কলকাতার চ্যাম্পিয়ন হয়েছিল 2024 সালে, তার লোগো। আর আমরা চলে এসেছি রবি ঠাকুরের মোড়ে, যেটা আমার বাড়ির সামনেই, রুবি মোড়। আর সেখান থেকে আমাদের বাড়ি একদম কাছে, দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানান, সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।